আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নানা বিতর্ক মাথায় নিয়ে পদত্যাগ করলেন আউয়াল কমিশন। চলে যাওয়ার সময় বললেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি। শুধু পদত্যাগ নয়, ইসির সবাইকে আইনের আওতায় আনার দাবি বিএনপির। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের তাগিদ। ছাত্র জনতার আন্দোলনের 1 মাস পূর্তিতে বিকেলে শহীদি মার্চ। জুলাই অভ্যুত্থানে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। রাষ্ট্র সংস্কার ও বৈষম্য দূর করতে সংবিধান বাতিলের পক্ষে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। সংশোধনের পরামর্শ 2 রাষ্ট্রবিজ্ঞানীর। কড়া নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। আশুলিয়ায় আজও অর্ধশত কারখানায় ছুটি। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা। গাজায় আরও 42 জনের প্রাণহানি। সীমান্ত করিডোর না ছাড়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি হামাস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরল বাংলাদেশ দল। ভারত সফরে এই আত্মবিশ্বাস কাজে লাগবে বলেন অধিনায়ক শান্ত। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দুপুরের সংবাদে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বসুন্ধরা টিভির সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা দেন। সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরে বিদায় নিল বহু বিতর্কিত নির্বাচনের সাক্ষী কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ভোট কারচুপি, বেশি ভোট দেখানো ও রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল সহ নানা বিতর্কে আলোচিত সমালোচিত ছিলেন বিদায়ী সিইসি কাজী হাবিবুল আউয়াল ও তার কমিশন। এদিকে নাগরিক সমাজের বিক্ষোভে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিবউদ্দিন আহমেদের বিচারের দাবি উঠেছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিপ্লব ও ফরমান, সরকার ও সংবিধান শিরোনামে কলাম লেখেন। ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না। তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করার চেষ্টা করেছেন তিনি। যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি, আশা করি আমার উপরে ওনাদের আস্থা আছে, দ্য বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। 2022 সালের 27 ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। দায়িত্ব নেয়ার পর ওই বছরের 12ই অক্টোবর গাইবান্ধার একটি আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির পর ওই নির্বাচন বাতিল করে কমিশন। এখন একটি আসনে সঠিক হয়নি, তাই ফলে 300 আসনে ঠিক হবেই না, এটা বলা সমীচীন হবে না। এরপর কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়নি বিরোধী রাজনৈতিক জোট বিএনপি সহ অন্যান্য দল। এটা হলো রক্তাক্ত, সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন? তবুও সেসব নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়মের পরও কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল, আনন্দমুখর পরিবেশে হয়েছে। সর্বশেষ 2023 সালে জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনে অনেকগুলো দল আবেদন করে। শর্ত পূরণ করার পরও 4টি রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দিন শেষে 41% বেশি ভোট পড়ার তথ্য জানানোর পর এই কমিশনকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। এদিকে 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের বিক্ষোভে সাবেক প্রধান নির্বাচন কমিশনার 2018 সালের কে এম নুরুল হুদা ও 2014 সালের রকিবউদ্দিন আহমেদেরও বিচারের দাবি উঠেছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধু পদত্যাগই সমাধান নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। তাই হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মার শান্তি পাবে না। এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে, এখনো গুলি করার লোক মেহেদী, বিএনপি অফিস ভাঙ্গার নাক মেহেদী, হারুন বিপ্লবরা কোথায়? এখনো এই মহানগরের বিভিন্ন এডিসি পদে এখনো বলতবিয়তে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। স্বৈরশাসনের পতনের 1 মাস আজ। 15 বছর ধরে চলা দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার আগে ঝরে যায় হাজারো প্রাণ। রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা আসে 5 আগস্ট তথা 36 জুলাই। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 1 শুরু জুলাই, 31 শেষ, কিন্তু 2024-এ 36 জুলাই দেখল লাল সবুজের বাংলাদেশ। জুলাইয়ের শুরু থেকেই শুরু, দাবি ছিল খুব সাধারণ, কোটা প্রথার সংস্কার চান শিক্ষার্থীরা। সেই শুরু থেকেই আন্দোলনে নেমে আসে ফ্যাসিস্টের খড়গ। ছাত্রদের সাহসী উচ্চারণ, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত শেষ হবে না জুলাই মাস।
14 জুলাই 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। সেদিনই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেন সাবেক প্রধানমন্ত্রী। সেই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে। 16 জুলাই দাবি আদায়ের মিছিলে সাহসী প্রতীক হয়ে ওঠেন রংপুরের আবু সাইদ। পুলিশের রাইফেলের সামনে বুক পেতে দেন। শহীদ হন একজন, কিন্তু দেশ জুড়ে তৈরি হয় হাজারো সাইদ। ইন্টারনেট বন্ধ। 18 জুলাই একদিনেই নিহত হন অন্তত 41 জন। ফাইয়াজ, মুগ্ধ, মেহেদি, সারা দেশে এমন আরো কত মানুষের জীবন গেল অকাতরে। 19 জুলাই নিহত হয় অন্তত 75। তখন চলছিল কমপ্লিট শাটডাউন। আসে 9 দফা, আসে কারফিউ। কারফিউ মানে না ছাত্র জনতা। রাস্তায় নেমে আসে আপামর। আরো বেপরোয়া হয়ে ওঠে ফ্যাসিস্টের রাইফেল। জমিন কিংবা হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হয় ঘরে থাকা শিশু, রিয়া গোপ, শফকাত সামিররা। 21 জুলাই কোটা সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে, কিন্তু ততদিনে ঝরে গেছে অসংখ্য প্রাণ। এবার দাবি তাই খুনের বিচার। গুলি, টিয়ার গ্যাস, গ্রেপ্তার, হামলা, মামলা কোনো কিছুতেই বেগ পাচ্ছিল না সরকার। জুলাইও শেষ হয় না। জনতার শক্তির সামনে সব যেন হয়ে ওঠে মলিন। এক দফা দাবি প্রতিধ্বনিত হয় 56,000 বর্গমাইলে। সেনাবাহিনীও ঘোষণা দেয় জনতার পাশে থাকার। অতঃপর 5 আগস্ট তথা 36 জুলাই মার্চ টু ঢাকা। সারা দেশের গন্তব্য হয়ে ওঠে শহীদ মিনার আর শাহবাগ। ততক্ষণে তৎকালীন প্রধানমন্ত্রীও শুনতে পেয়েছেন তার বিদায় ঘণ্টা। 1.5 দশক ক্ষমতা আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনা পালিয়ে যান দেশ ছেড়ে। আর সেই 36 জুলাই নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্ণ হওয়ায় শহীদী মার্চ করবেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে সজল দাসের কাছে। সজল, ছাত্রদের শহীদী মার্চ ঠিক কখন শুরু হবে এবং কি কর্মসূচি আছে তাদের? আজকে সেই দিন, 1 মাস পেরিয়ে গেছে মাঝখানে, কিন্তু ঘুরে ফিরে সেই দিনেরই পুনরাবৃত্তি। আজকে একই ধরনের একটা অনুভূতি কাজ করছে সবার মধ্যে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং আপনি শুনছিলেন কখন শুরু হবে। 3টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এই শহীদী মার্চ, এবং রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে, অর্থাৎ নিউ মার্কেট, কলাবাগান কিংবা মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, ফার্মগেট, কারণ বাজার হয়ে আবারও শহীদ মিনার পর্যন্ত যাবে। এই মুহূর্তে রাজু ভাস্কর্যে আস্তে আস্তে জড়ো হতে শুরু করছেন শিক্ষার্থী এবং ছাত্র জনতা। আমি যদি একটু দেখাই রাজু ভাস্কর্য প্রাঙ্গণে, সেই 5 আগস্টের যে দিনটি ঠিক 1 মাস আগে, সেই দিনের মতোই একটি পরিস্থিতি। মানুষ আসতে শুরু করেছেন এবং ছাত্র জনতার সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও দেশের পতাকা হাতে অংশ নিচ্ছেন এবং তারা নানা স্লোগানে মুখর করে রাখছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের এই চত্বর। দেশের যে অবিস্মরণীয় একটি ঘটনা ঘটেছিল 5 তারিখে, সেই দিনটি হয়তো এই ছাত্র জনতার জন্য একটা খুশির দিন হয়ে আসতে পারত, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত এই গণ অভ্যুত্থানে যে হাজারো মানুষের প্রাণ গেছে, এই হাজারো মানুষ এখন পর্যন্ত, হাজারো ছাত্র জনতা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন, তাদের যে কাতর যে অবস্থা, তাদের জন্য আসলে আজকের এই দিনটিকে শুধুমাত্র খুশির দিন হিসেবে না নিয়ে তারা সেই মানুষগুলোকে স্মরণ করে শহীদী মার্চ করছেন, যাতে করে হাসপাতালে থাকা সেই যারা আহত অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত, তারাও এই আন্দোলনের যে শরিক, সেই বিষয়টিকে জানান দেওয়ার চেষ্টা করছেন ছাত্র জনতা। শুরু হবে কিছুক্ষণের পরে। এখানে আস্তে আস্তে ছাত্ররা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যেহেতু মিছিল নিয়ে আসছেন, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, সেখানেও ছাত্র জনতা অবস্থান নিয়েছেন কিংবা আসছেন একটু একটু করে। তার কাছে জানবো সেখানকার খবর। সানি। ধন্যবাদ সজল। আপনি যেমনটি রাজু ভাস্কর্যের সামনের অবস্থা বলছিলেন, সেই রাজু ভাস্কর্যের দিকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে একটা বিশাল মিছিল দেখেছি আমরা রাজু ভাস্কর্যের দিকে যেতে। তো যেটি আপনি বলছিলেন যে শহীদী মার্চ কিন্তু শুরু হবে রাজু ভাস্কর্য থেকে, এরপরে সেটি নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে কারণ বাজার এবং ফার্মগেট বাংলা মোটর হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা নানা জায়গা থেকে আসা শুরু করেছেন এবং তারা যেটি বলছেন, যারা ওই দিন 5ই আগস্ট অথবা আমরা যদি বলি যে 36 জুলাই সেদিন
সেই আন্দোলনের ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিছানায় কাটাচ্ছেন, তাদেরকে স্মরণ করেই কিন্তু তাদের এই শহীদি মার্চ, এবং যারা নিহত হয়েছিলেন সেই শহীদদের স্মৃতি আসলে ধরে রাখাই মূল উদ্দেশ্য। আজকের এই দিনটি গত 1 মাস আগে ঠিক 5ই আগস্টে যে অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, সেটিকে আসলে তারা স্মরণ করতে চান। তো বলা যায় যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। 3টার দিকে যেহেতু তাদের শহীদি মার্চ শুরু হওয়ার কথা রয়েছে, আশা করা যায় যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে জড়ো হবেন। তো আমাদের সহকর্মী মানিক রয়েছেন রংপুরে, আমরা একটু মানিকের কাছে জানতে চাইবো। মানিক, রংপুরে কি অবস্থা দেখছেন? শহীদি মার্চ নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে বা কখন শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শহীদ আবু সাইদের পূর্ণভূমি এই রংপুর, যেখানে আবু সাইদ শহীদ হওয়ার পরেই কোটা আন্দোলনের উত্তাল ঢেউ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই উত্তাল ঢেউয়ের কিন্তু অবশেষে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। আপনি অবশ্যই জানেন যে এই আজকে কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা কিন্তু শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন। বেলা 3টায় টাউন হল চত্বর থেকে এই শহীদি মার্চের যে র্যালি সেটা শুরু হবে। এরপরে এই যে স্বাধীনতা চত্বর রয়েছে আবু সাইদের অর্থাৎ প্রজন্ম 24 অর্থাৎ স্বাধীনতা চত্বর আবু সাইদকে স্মরণ করার জন্য যেটি করা হয়েছে, সেখানে তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করবেন। এছাড়া বিভিন্ন কর্মসূচি কিন্তু রয়েছে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু আজকের এই দিনটি স্মরণ করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে বেলা 3টায় জেলা কমিটি এবং বেলা 4টায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কমিটি রয়েছে তারা কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি পালন করবেন। সব মিলে রংপুরে যেসব কর্মসূচি রয়েছে তাদের মধ্যে এখানকার সমন্বয়করা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে দিনটি, এই দিনটিতে অর্থাৎ এক মাস পূর্ণ হলো অর্থাৎ শেখ হাসিনার পতনের, অর্থাৎ শহীদদের রক্ত যাতে বৃথা না যায় এবং যারা আহত হয়ে হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন তাদেরও পাশে যেন সরকার থাকে, এই সব কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের দাবি। তাহলে এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ সারা। মানিক, সানি ও সজল তিনজনকে ধন্যবাদ। গণ অভ্যুত্থানে নিহতদের আত্মীয় স্বজনকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত 800 জনের নাম পাওয়া গেছে। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের তীব্রতার মুখে 1 মাস আগে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি হলো। আর এই আন্দোলনে নিহতদের আত্মীয় স্বজনকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে করা হয়েছে রিট। জনগণের মনের কথা রাজনীতিবিদরা কতটা বুঝেছেন? যে বৈষম্য বিলোপের জন্য ছাত্ররা আন্দোলন করেছিলেন, রাষ্ট্রের সংস্কার ছাড়া তা কি সম্ভব? রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন বৈষম্য বিলোপ করতে হলে পুরো সংবিধানকেই বিলুপ্ত করতে হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ ও নুরুল আমিন ব্যাপারীর মতে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব, তবে তার বাস্তবায়ন করতে হবে। গণবিদ্রোহের অনুঘটক ছিল ছাত্ররা। জাতির পিঠে জগত্তল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনার স্বৈরাচার সরকার গণ অভ্যুত্থানের তোড়ে তাসের ঘরের মতো ভেসে যায় 5 আগস্ট। কিন্তু এখনো স্বৈরাচার তৈরির অনিবার্য উপাদান প্রশাসনিক ব্যবস্থার ভেতরেই রয়ে গেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার প্রয়োজন বলে মত তাদের। প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। তবে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন বর্তমান সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। জেলা উপজেলায় সভা সমাবেশ করে নিতে হবে জনগণের রায়। এই সভাগুলো গঠনতান্ত্রিক কাউন্সিল মানে কনস্টিটিউশন কাউন্সিল,
এই কাউন্সিলে আমি যে পরামর্শগুলো নেব, এখান থেকে যে চিন্তাগুলো আসবে তর্ক বিতর্কের মাধ্যমে, যে চিন্তাটা জনগণের সামষ্টিক চিন্তা আকারে যেটা গড়ে উঠবে, এটাই তো অভিপ্রায়। আমরা এই জনগণের আত্মাহুতিকে এই যে একটা অবস্থা আমাদের তৈরি করেছে, তাদের মনের কথাটা তারা কি করে বুঝেছেন, এটা দ্বারাই জনগণ রাজনৈতিক দলগুলোকে বুঝবে। সংবিধানের 55 অনুচ্ছেদে রয়েছে প্রধানমন্ত্রী ঠিক করবেন কে মন্ত্রী হবেন বা পদত্যাগ করবেন, যা ক্ষমতার ভারসাম্য রাখতে বাধার সৃষ্টি করছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি আপনাকে মন্ত্রী রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সবই তার ইচ্ছা, কর্তার ইচ্ছাই কর্ম। অর্থাৎ লিডারশিপের মধ্যে ওয়ান ম্যান লিডারশিপ না করে আপনাকে কালেকটিভ লিডারশিপের স্পিরিটটা ঢুকাইতে হবে আপনার সংবিধান। এই জন্যই সংবিধানের সংশোধনটা খুব জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদে রয়েছে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদে তার আসন আর থাকবে না। এটিও গণতন্ত্রের অন্তরায় বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। সহজ হয়ে গেল, আমার ক্ষমতাটা কমলো, ডিক্টেটর হতে পারলো না। হ্যাঁ, তারা তো আত্মীয় স্বজনের মধ্যে পরিবার কেন্দ্রিক যেটা আছে হবে, তারপরে তো কিছু কমলো। এইভাবে ধীরে ধীরে আপনি অগ্রসর হন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের প্রত্যাশা এই সরকার রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশকে প্রস্তুত করবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুরের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস চুল? আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে পুনরায় চাকরিতে বহাল করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে চাকরি হারানো সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার এ লক্ষ্যে তারা স্মারক লিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যান। সাবেক সেনা কর্মকর্তারা অভিযোগ করেন, বিগত সরকারের অন্যায় কাজের সঙ্গী না হওয়ায় বিভিন্ন সময় তাদের চাকরি হারাতে হয়েছে। কর্মহীন হয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে বলেও জানান চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা। তাদের পক্ষের লোক না বা তাদের কথা শুনবে না, তাদের কথায় অপরাধ করবে না, অপরাধমূলক কোনো কাজে জড়িত হবে না, এই কারণে অফিসারদেরকে চাকরি হারাতে হয়েছে। এবং চাকরি হারানো মানে বরখাস্ত একটা অফিসার, সে পরবর্তীতে মানে যে কেউ নিয়োগ দিতে গেলে তাকে 1000টা তাকে কৈফিয়তের সম্মুখীন হতে হয়, তাকে সামাজিকভাবে অপদস্থ নিগৃহীত হতে হয়। এইটার আমরা একটা সুরাহা চাচ্ছি। যারা ইয়াং অফিসার আছে তারা চাকরিতে আবার ফেরত যেতে চায়, তারা দেশকে আবার তারা সেবা করতে চায়। যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং তাদের যেই বেনিফিটসগুলো আছে, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। বাইরে এসে কতটা বিপন্ন জীবনযাপন করছে তার কোনো ধারণা হয়তো বা আমাদের অনেকেরই নেই। অনেকে সন্তান স্ত্রী সহ কিন্তু অনেক বিপন্ন জীবনযাপন করছে এবং সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে সমঝোতা করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। দুপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে কথা জানান তিনি। এর আগে সকাল থেকে কর্মস্থলে যোগ দেয় শ্রমিকরা, তবে বেশ কয়েকটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে তারা। এ বিষয়ে মালিকপক্ষের সাথে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনায় বসেছে। কয়েকদিন ধরে 10 দফা দাবিতে আন্দোলন করে আসছে শ্রমিকরা। সব কারখানা খুলে দেওয়ার দাবি শ্রমিকদের। ডিবি আমার সবার প্রধান লোক সবাই এরা সিগনেচারও দিয়েছে, দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের বলতেছে কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। কথা তো হয়েছে, আমরা যারা আন্দোলন করতেছি সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় আছে চিহ্নিত করে লোক বের করে দেয়,
আমাদের 2 থেকে 5 বছরের মধ্যে একটা শ্রমিক বের করতে পারবে না, সব শ্রমিকই কাজ করবে। শ্রমিকদের যে ভাষা, শ্রমিকরা যেটা বলতে চায় সেটার পক্ষে, সেটার জন্য আমরা কথা বলছি যে মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের একটা নেগোসিয়েশন করার জন্য আমরা অফিসাররা, মিলিটারি পুলিশের অফিসাররা এখানে এসেছি। তাদের নেগোসিয়েশন হোক এবং এই জিনিসটা সমাধান হোক। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বেক্সিমকো গ্রুপে সব সম্পত্তি দেখভালের জন্য কেন তত্ত্বাবধায়ক নিয়োগ ও বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট? ফারা, আপনাকে ধন্যবাদ। আসলে বিচারপতি আসাদুজ্জামানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মূলত কিছুক্ষণ আগে এই রুলটি জারি করেছেন। রুলে মূলত 3টি নির্দেশনা বা 3টি বিষয় জানতে চাওয়া হয়েছে। একটি হচ্ছে সালমান এফ রহমানের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির হিসাব কেন দেওয়া হবে না, এবং তার সম্পত্তি দেখভালের জন্য রিসিভার অর্থাৎ একজন তত্ত্বাবধায়ক কেন নির্দেশনা দেওয়া হবে না নিয়োগের, এবং আরেকটি হচ্ছে যে তার বিদেশে যে সমস্ত অর্থ পাচার হয়েছে সেটি তথ্য চাওয়া হয়েছে কেন নির্দেশ দেওয়া হবে না। আরেকটি হচ্ছে যে তার যত সম্পদ রয়েছে সেটি বা তার যে লোন রয়েছে ব্যাংকের কাছে, যে ঋণ রয়েছে সেই ঋণের যে অপরিশোধিত যে টাকা সেটি পরিমাণ জানতে চাওয়া হয়েছে রুলে। তো বলে রাখি যে হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি মূলত রিটটি দায়ের করেছিলেন। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী যে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ। হাবিব, আপনাকে ধন্যবাদ। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের মোট বিতরণ করা ঋণের 50%ই নিয়েছে এস আলম গ্রুপ। রোববার গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান ব্যাংকটির নতুন পর্ষদের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বলেন, এস আলমের সব সম্পদের হিসাব পেতে আইন মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। এদিন তারুল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা বলে দাবি করেন তিনি। বলেন, গ্রাহক, শেয়ার হোল্ডার, রেমিটেন্স যোদ্ধা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা না থাকাও অন্যতম সমস্যা। তবে ইতোমধ্যে ব্যাংকটিতে 3টি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। আরেকটা বিরতি নিচ্ছি, সাথে নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। পাকিস্তানের সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে মাইল ফলক। এই সাফল্য আগামীর প্রেরণা দেশে ফিরে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন ভারত সফরে এই আত্মবিশ্বাস কাজে লাগবে মনে করেন তিনি। অ্যাওয়ে সিরিজের সাফল্য পেতে ধারাবাহিক পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন শান্ত। বুধবার রাতে 2 ধাপে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।